তারেক রহমান নিজেই এবার শিক্ষার্থীদের ছাত্র উপদেষ্টাদের হুমকি ধামকি দিচ্ছেন। দর্শক, 5 আগস্টের পর থেকে তারেক রহমান কিন্তু অত্যন্ত বিচক্ষণ রোল প্লে করে আসছিল। হ্যাঁ, তিনি দেশে আসছেন না, ইচ্ছাকৃতভাবে বিদেশে আইসি জীবনযাপন করছেন, কোনো কারণ ছাড়া দেশে আসছেন না, এগুলো ভিন্ন আলোচনা। কিন্তু কথাবার্তা কিন্তু অনেক হিসাব নিকাশ করে বলেছে। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে যে বক্তব্য, সেটা অনেক কিছু ঘটে গেছে এবং সেটা থামছে না। তার একটা বক্তব্যের রেশে এখনো আমি গতকালও সর্বশেষ দেখেছি, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টা বেটার সেই, তাদের আক্রমণাত্মক অ্যাটিটিউড রেখেই দিয়েছেন। মানে তার আগে আমরা একটু বলি যে বিএনপি জনাব নাহিদ ইসলামের স্ট্যাটাসের পর কি খুব সিগনিফিক্যান্ট কিছু বলেছে দলীয়ভাবে? আমার অন্তত চোখে পড়েনি, কারণ যদি চোখে পড়ে আমাকে জানাবেন। আমি একটা জায়গায় দেখেছি স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব মির্জা আব্বাস বলছেন 1-11-তে বিএনপি সবচেয়ে বেশি সাফার করেছে, তারা কেন 1-11-এর কথা বলবে? উইচ ইজ ভেরি রাইট। কারণ জনাব নাহিদ ইসলাম যখন স্টেটাস দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে খুব কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন, তখন তিনি বিএনপিকে এটা বলে অ্যাকিউজ করার চেষ্টা করেছেন যে বিএনপি একটা 1-11-র মতো সরকার তৈরি করতে চায়। একটা মজার ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন, এই মর্মে একটা চিঠি বেশ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এখন এটা নিয়ে বেশ অনেকে হাস্যরস করছে, বলাবলি করছে, ফিসফাস করছে। কিন্তু এটাকে সত্য ধরে নিয়ে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা যা ঘটনা ঘটালো, একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটালো। ভারতের বেঙ্গালুরুতে আমাদের এক বোনকে গতকাল ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2025 সালে এসে এরকম অসভ্য এবং বর্বরতম ঘটনা কেবল ভারতের মাটিতেই সম্ভব। এই নেতাকেও রাজাকার বলা হয়েছিল। স্বাধীনতার ঘোষক বলতে গিয়ে তারা সংসদে কথা বলতে দেয়নি, এগুলোকে বানিয়ে বলছি। তিনি কয়েকবার নির্বাচিত হয়েছিলেন। আপনার মতো আমার মতন থুয়ে মুয়ে মানুষের মক্কা মদিনায় চান্স নাই, কিন্তু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদৌ সেখানে কি গাছ লাগানো আছে বলেন তো? আসসালামু আলাইকুম দর্শক, নতুন করে এখন বিএনপির সাথে শিক্ষার্থীদের একটা ঝামেলা চলছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে হয়তো আপনারা এগুলো জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। শুধু যে শিক্ষার্থীদের সাথে, সমন্বয়কদের সাথে বিএনপির ঝামেলা চলছে এটা বললে ভুল হবে। বর্তমান সরকারের সাথেও কিন্তু বিএনপির একটা ঝামেলা চলছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যকে কেন্দ্র করে আসিফ মাহমুদ ভূঁইয়া এবং নাহিদ ইসলাম দুই উপদেষ্টাও কিন্তু কড়া সমালোচনা করেছিল। হ্যাঁ, কড়া সমালোচনা করেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তব্যকে কেন্দ্র করে। মূলত প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখছেন। আজকের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে বা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। একটা হলো বিএনপি এবং শিক্ষার্থীরা, এদের মধ্যে কি আসলে দ্বন্দ্ব চলতেছে, কেন দ্বন্দ্ব চলছে। আর দ্বিতীয় নাম্বার আরও একটা হলো ভারতে বেঙ্গালুরুতে একজন আমাদের বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, এর প্রতিবাদ তো আমাদের জানাতেই হবে, তাই না? অবশ্যই জানাতে হবে। এই প্রতিবাদটাও আপনারা জানাবেন। ভিডিওর শুরুতে একটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখছেন, বুঝতে পারবেন। আর একটা গরম খবর আছে, এই খবরটা হয়তো সকলেই জানেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া দুদিন ধরে তোলপাড় সৃষ্টি করেছিল যে শেখ হাসিনা দেশে ফিরবে, কেননা ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করেছে এবং সমন্বয়করাও দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, উপদেষ্টা মণ্ডলীরা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং সামরিক বাহিনী বা সেনাবাহিনী সেনা অভ্যুত্থান ঘটেছে বা সেনাবাহিনী হাতে ক্ষমতা চলে এসেছে, এরকম কথা শোনা যাচ্ছিল, তাই না? তো প্রিয় দর্শক, যাই হোক, বিস্তারিত সব কিছু নিয়েই রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সবাইকে বলব একটু ধৈর্য সহকারে দেখবেন এবং সর্বশেষ আরও একজন মাওলানার কথাগুলো আপনারা শুনবেন। হ্যাঁ, পাবনার একজন মাওলানা মাসুদ রানা মিলন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। তারেক রহমান নিজেই এবার শিক্ষার্থীদের ছাত্র উপদেষ্টাদের হুমকি ধামকি দিচ্ছেন। দর্শক, 5 আগস্টের পর থেকে তারেক রহমান কিন্তু অত্যন্ত বিচক্ষণ রোল প্লে করে আসছিল। হ্যাঁ, তিনি দেশে আসছেন না, ইচ্ছাকৃতভাবে বিদেশে আইসি জীবনযাপন করছেন, কোনো কারণ ছাড়া দেশে আসছেন না, এগুলো ভিন্ন আলোচনা। কিন্তু কথাবার্তা কিন্তু অনেক হিসাব নিকাশ করে বলেছে। হ্যাঁ, বিএনপির ফখরুল, রিজভী কিংবা আমির খসরু এরা যে উদ্ভট কথা বলেছে, এটা তারেক রহমান কনসেন্ট আছে। তারেক রহমান কিন্তু দুধের ধোয়া সেজেছেন। তিনি চমৎকার কথাবার্তা বলেছেন, উল্টাপাল্টা কোনো কথা কখনো বলেননি, জনগণের সুরে কথা বলেছেন, বরং উল্টাপাল্টা কথা অন্য বিএনপি নেতাদের মাধ্যমে বলেছেন। কিন্তু না, তারেক রহমান নিজে এবার মাঠে নামছেন। তিনি ফেসবুক পোস্ট দিয়ে ছাত্র উপদেষ্টাদের হুমকি ধামকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। সরাসরি বলা লাগে না, ইশারা ইঙ্গিতে বললে আমরা বুঝি, ইশারায় কাফি। যাই হোক দর্শক, তারেক রহমান একটা ফেসবুক পোস্ট আমরা বিশ্লেষণ করবো। আমরা মনে করি তারেক রহমানের ফেসবুক পোস্ট যেটা বিশ্লেষণ করতে যাচ্ছি সেটা এক ধরনের হুমকি শিক্ষার্থীদের, ছাত্র উপদেষ্টাদের। এই জন্য আমরা তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করে তারেক রহমানকে জনগণের পক্ষ থেকে কঠিন বার্তা দিব, কিছু কটু কথা বলবো এবং আপনাদেরকে অনুরোধ করবো জনগণের কাছে এই বার্তা শোনার তৌফিক দান, বার্তা ছড়িয়ে দিন। তারেক রহমান লিখেছে তার ফেসবুকে,
1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্তরে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ভাংসাম হিস্টোরি এটা সবাই জানে। এটা এখন কেন আনলো আওয়ামী লীগ, বিএনপি, তারেক রহমান? এখন এটা আনার উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনূস সরকার আর একটা বাকশাল কায়েম করতে চায়, স্বৈরাচার হয়ে উঠছে। এই জন্য 75-এর ঘটনাকে তারেক রহমান স্মরণ করিয়ে দিচ্ছে। তারেক রহমানের বক্তব্যের তাফসীর, এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদের বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে। এটা দ্বারা কি বুঝেছে? ওই যে গণপরিষদ নির্বাচনের দাবি হচ্ছে, গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান গ্রহণ করে পাশ করবে, এই আলোচনাকে ডিমিন করার জন্য তারেক রহমান এখন ওই চতুর্থ সংশোধনীর কথা বলছে। তারা গণপরিষদ নির্বাচনও মানবে না। তাহলে বিএনপি কি মানবে? বিএনপি মানবে শুধু বিএনপি ক্ষমতায় আসা, অন্য কিচ্ছু মানবে না। আপনি লিখে রাখেন, যতক্ষণ পর্যন্ত বিএনপি ক্ষমতা আসতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুকে বিএনপি ভালো বলবে না। হ্যাঁ, যদি 3 মাসের মধ্যে নির্বাচন হয়, বিএনপির দাবি অনুযায়ী যদি অগস্টের আগে নির্বাচন হয়, সেখানে যদি বিএনপি ক্ষমতা আসে ভালো, বিএনপি ক্ষমতা না আসলে বলবে নির্বাচন এই হয়েছে সেই হয়েছে, ছাত্ররা কারচুপি করেছে, নানান কিছু বলবে, যে বিএনপি ইচ্ছে করে হারিয়ে দেওয়া হয়েছে। এটা আপনারা লিখে রাখতে পারেন। যাই হোক, এই গণপরিষদ নির্বাচনের সম্ভাবনা এটা যে বিরোধিতা করবে সেটা আগেভাগে তারেক রহমান ইঙ্গিত দিয়ে দিলেন। চতুর্থ সংশোধনী বা মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে ওই সময় সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত 4টি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন আমানিশা ছড়িয়ে দেয়। তো এই জিকির এখন তারেক রহমান কেন করছেন? যে ডক্টর ইউনূস এখন সেই দিকে যাচ্ছে, বাকশালের দিকে যাচ্ছে। মানে ডক্টর ইউনূসের সংস্কার কার্যক্রম এটাকে বাকশাল হিসেবে চিহ্নিত করে এটাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বিএনপি। দর্শক, আমাদের কথা হচ্ছে বিএনপি যে এই নির্বাচনের পর কথিত জাতীয় সরকারের কথা বলছে, ওইটা হচ্ছে আরেকটা বাকশাল, এবং আরেকটা বাকশাল অথবা আরেকটা হাসিনা রেজিম। কারণ হাসিনারও কিন্তু ওইরকম জাতীয় সরকার ছিল, যেখানে ইনু মেনন জাতীয় পার্টি এরা ছিল। 14 সালের জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু একটা জাতীয় সরকার মতোই হয়েছিল, সবাইকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে নিয়ে সরকার। বিএনপি তো নির্বাচন অংশগ্রহণ করেনি, জামাত অংশগ্রহণ করেনি। একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলিক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয়, দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি। বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি। তখন কারাগারেই ছিল বিরোধী দলের ঠিকানা। এখন এই কথাটা তারেক রহমান কেন বলছেন? আগামীতে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো স্পেশাল অপারেশন আসতে পারে, তখন এই চাঁদাবাজ, সন্ত্রাস, টহল, লুটপাটকারীদের গ্রেপ্তার করার প্রয়োজন হতে পারে। তখন বলবে এই যে বাকশাল কায়েম করে ভিন্ন মাধ্যমের জন্য গ্রেপ্তার করে, অথচ গ্রেপ্তার যদি হয় সাধারণভাবে চাঁদাবাজির জন্য। দেখেন না, বিএনপির লোকজন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ব্যবসায়ীদের উপর হামলা, চাঁদাবাজির কারণে গ্রেপ্তার হয়, আর একটা থানায় থেকে সারিয়ে আনতে বিএনপি সন্ত্রাসীরা থানায় হামলা করেন। এরপর যেটা বলছেন, একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করে অলিক স্বপ্নে শুধু গণতন্ত্র না, দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে দিতে পারেনি। গণতন্ত্র বিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার 5 আগস্ট ছাত্র জনতার মিলিত দুর্বল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এর মানে এই যে বিএনপির কথা মতো অগাস্ট, জুলাই, আগস্টে নির্বাচন হচ্ছে না, এই জন্য বলছেন এটা বাকশালের পদ্ধতি। অতএব নির্বাচন হতে হবে বিএনপির চাওয়া মতো, আর যদি নির্বাচন দিতে সরকার দেরি করে, সংস্কার করে, তাহলে ওটাকে বাকশাল বলবে। এবং এটা ছাত্র উপদেষ্টারা এই করছে। ওই যে মির্জা ফখরুল যে বলেছেন, নাহিদ ইসলাম যে স্ট্যাটাস দিয়েছিল যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য একটা 111-এর ইঙ্গিত, মানে এই নাহিদের বক্তব্যের কৌশলী জবাব দিলেন তারেক রহমান। অর্থাৎ তারেক রহমান এই বক্তব্য নাহিদের বক্তব্যের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, আমরা এর বিপরীতে তারেক রহমানকে বলতে চাই, আপনার দলের চাঁদাবাজি বন্ধ করুন, আপনার সৎসাহসকে দেশে আসুন। বিদেশে বসে আপনার নসিহত জনগণ আর মানবে না। এখন তো আপনার দেশে আসতে বাধা নেই, এখন আপনি বিদেশে বসে এইসব সুন্দর সুন্দর কেন কথা বলবেন? অতএব আপনি দেশে আসেন, দেশের নেতাকর্মীদের সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করুন। এই বার্তা আমরা দিতেছি। একজন দর্শক একটা মন্তব্য আপনাদেরকে শোনাতে চাই তারেক রহমানের এই পোস্টের নিচে। একজন অং ভং বুঝ দিচ্ছেন, অথচ মানে ভংসং বুঝ বলি আমরা, অথচ 5 আগস্ট থেকেই জাতির সাথে কন্টিনিউয়াসলি গাদ্দারি করছেন। জুলাইয়ের পর থেকে বাটপাড়ি ছাড়া আপনার দলে আর কোনো কন্ট্রিবিউশন নেই। আশা করি আগামীতে জাতির প্রয়োজনকে দলের উপর প্রাধান্য দেবেন। বাস্তবতা হলো ক্ষমতার লোভ আপনারা ডুবে যাবেন দলবল সহ। রাইট দর্শক, 5 আগস্টের পর থেকে বিএনপি কিসের রাজনীতি করছে? নির্বাচন জিকির ছাড়া আর কিছু করছে? করে না। দর্শক, বিএনপির লোকজন মন্তব্য করছে যে ঠিক আছে, ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু দলের ভিতরে মারাত্মক অন্তর্কন্দল, এতে দল ধ্বংস হয়ে যাবে। তারেক রহমান নিজেই এবার ফেসবুক পোস্টের মাধ্যমে ছাত্র উপদেষ্টা নাহিদ, ডক্টর ইউনূস জনতাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন, আন্দোলনে হুমকি দিচ্ছেন যে ভোটাধিকার রক্ষা করতে হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই ভোটাধিকারের নামে কারচুপির মাধ্যমে বিএনপির ক্ষমতা আসার রাস্তা তৈরি করতে যাচ্ছে। অর্থাৎ দর্শক, আমাদের কথা স্পষ্ট, তারেক রহমান নিজে এতদিন বলেননি, কিন্তু এই যে 72 সংবিধানের পক্ষে থাকবে বিএনপি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করলেও কষ্ট পাবে বিএনপি, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনও ডিক্লেয়ার করতে দিবে না, চুপপুকে রেখে দিবে, এগুলো তারেক রহমান বলেননি, কিন্তু প্রত্যেকটা কার্যক্রম তারেক রহমান করিয়েছেন বিএনপি অনেকদের মাধ্যমে, নিজেকে একটু সেফ রেখেছেন। আপনারা জানেন যিনারা বিএনপির কারিগর ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, বলেন তো কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই শহীদ বিগত দিনে বলবার সুযোগ দেওয়া হয়নি, তাকেও রাজাকার বলা হয়েছিল। স্বাধীনতার ঘোষক বলতে গিয়ে তারা সংসদে কথা বলতে দেয়নি, এগুলোকে বানিয়ে বলছি। তিনি কয়েকবার নির্বাচিত হয়েছিলেন। আপনার মতো আমার মতন থুয়ে মুয়ে মানুষের
মক্কা মদিনায় চান্স নাই। কিন্তু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজও সেখানে কি গাছ লাগানো আছে বলেন তো? নিমের গাছ আজও সেখানে আছে। কিন্তু এই যে ভাই বলছে আরাফাতে, আলহামদুলিল্লাহ। কিন্তু এদেশে যারা পট্টি বাঁধলো, যারা তসবিহ পড়লো, যারা তাহাজ্জুদ গুজারি হলো, এত নামাজি হলো, এত কোরআন প্রেমিক হলো, নিজে রান্না করে খাইলো, এত কিছু করলো, তারা পালাতে বাধ্য হলো, এদেশে থাকতে পারেনি। নাম বলার দরকার, নাম বলে নাই, কোনো কিছু বলে নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিল শুধু এক দল খেয়েছে আর এক দল রেডি হয়ে রয়েছে। বাংলাদেশে কিন্তু দুইটা দল নয়, দল কিন্তু নিবন্ধনকৃত 50টির ওপরে। কিন্তু আমি গায়ে ফেলে নিলাম চোরের মন পুলিশ পুলিশ, তাই হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ওদের কোনো দোষ নেই, ওদের কোনো অন্যায় বলি না। কিন্তু দেখেন ফিরাউনের জিন্দেগি একবার খুলে দেখেন, ফিরাউনকে পাওয়ার দিল, কোথা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে দরিদ্র ঘর থেকে এত পাওয়ার দিতে দিতে সে ফিরাউন খোদায় দাবি করেছিল। আল্লাহ তারে সুবাইয়া মারছে না, মোসারে পার করে দিল নদীর মধ্যে রাস্তা করে। আরো মনে করলে আমার বাপ দাদা করেছে, সুযোগ নাই, ডুবাইয়া সুবাইয়া মারছে ফিরাউনের। তার লাশ আজও কিন্তু খাইনি, পোকামাকড় ঘৃণা করে, সামুদ্রিক মাছ বিভিন্ন কিছু ঘৃণা করে। স্বৈরাচারীকে দেখিয়ে দিয়েছিলেন সেই মশার সময়, একদিকে ডান আর একদিকে বাম। ডান হলো মশা, বাম হলো ফেরাউন। ডান হলো ইব্রাহিম, বাম হলো নমরুদ। নমরুদকে জুতা পিটা করেছেন কে? মশা করে নাই। নমরুদের কাছের যে পিএস ছিল, ওই পিএসই খালি জুতা পিটা করছে। শেষ পর্যন্ত কয় আর জোরে মার, মারতে 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 সব ফেটে বের করে দিয়েছিল। স্বৈরাচারী এই দিন থেকেই হয়নি, বৈষম্য এই দিন থেকেই হয়নি। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাথীরা, খেয়াল করে দেখেন ওই একই জায়গায় ঈসাকে কি করেছিলেন? মারার জন্য প্রস্তুত নিয়েছিলেন, তেনাকে উঠে নিয়ে গেছেন, আবার আসবে। কিন্তু অন্যান্য জাতিরা আজও ঈসা মনে করে তাকে বিভিন্ন কষ্ট দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এত চেষ্টা করা হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলেন আবু জেহেল চাচা, আপনার বলা লাগবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এতেই আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কয় হবে না, এসিয়ার থাকবো। কিন্তু সাইজ করেছেন কে? তাও সাইজ করেছেন কি দিয়া? তার বিবির চর থাপ্পড় দিয়া। আপনারা কি বিবির হাতে থেকে চর থাপ্পড় খাইছেন? কেউ কে খাইছেন? খান নাই, কিন্তু আবু জেহেল খাইছিল। আমার প্রিয় ভাইয়েরা, জোর জবরদস্তি করে কোনো কিছু থেকে থাকা সম্ভব? বঙ্গবন্ধুকে এদেশে আছে, জিয়াউর রহমানকে আছে, তাহলে এদেশে এই বগুড়ার মাটিতে যে বিএনপির ঘাঁটি, এত কিছু করবার পরেও জেল খেটেছে দীর্ঘদিন, কষ্ট করেছে দীর্ঘদিন। এরপরে দেখেন প্রায় এক যুগের বেশি সন্তান তারেকের সঙ্গে জনম দুঃখিনী মা, আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি বরকত দেয়, আবার দেখা করান কে? আল্লাহ দেখা করান। দেখেন না, আপনি খেয়াল করেন না? আমি গতকাল আলোচনা করেছি লুৎফুজ্জামান বাবরকে নিয়ে, জেল দিলেন কত বছর, এত কিছু হওয়ার পরেও বাঁচিয়ে রাখলেন কে? কিন্তু আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে এরা বাঁচতে দেয়নি। আজকে তার তাফসীর শুনতে পারতাম, যেমন করে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে মেরে দেওয়া হয়েছিল, মতিউর রহমান নিজামীকে মেরে দেওয়া হয়েছিল, সুবহানকে কষ্ট দিয়ে মারা হয়েছিল, কামরুজ্জামানকে কষ্ট দিয়ে মারা হয়েছে, এবং এমন করে আলেম উলামাকে কোরআন থেকে ইসলাম থেকে সত্যের বাণীও কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য মারছে। কোন অন্যায় অত্যাচার করে নাই। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে মুফতি আমির হামজা কথা বলেছিলেন, আল্লামা মামুনুল হক কথা বলেছিলেন, ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলেছিলেন, শফিকুর রহমান কথা বলেছিলেন। বলবার কারণে জেলের কাঠগড়ার ঘানি টানতে হয়েছে। বাংলার দেশ ছেড়ে আবার দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল মিজানুর রহমান আল আজহারিকে। আবার এদেশে আসবার পরে এখন তাকে কিছু মানুষ দেখতে পারছে না। কথা বলেন, জোরে বলেন, খারাপ লাগতেছে? এটা নগদ কথা, আল হুকম মররুন। আচ্ছা বলেন তো, তিতার মধ্যে বেশি ভালো লাগে কোন তিতা? করল্লা। কি এত মজা, এত তিতা, তারপরেও মজা আছে, অন্য তিতা ভালো লাগে না। হক কথা শুনতে হবে, সত্য কথা শুনতে হবে।
এর জন্য আপনার জন্য জান্নাত রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহকে খুশি করতে রাজি আছে তো একটু হাত নাড়ান দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে যে বক্তব্য, সেটাই অনেক কিছু ঘটে গেছে এবং সেটা থামছে না। তার একটা বক্তব্যের রেশে এখনও আমি গতকালও সর্বশেষ দেখেছি, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টা বেটার সেই, তাদের আক্রমণাত্মক অ্যাটিটিউড রেখেই দিয়েছেন। তার আগে আমরা একটু বলি যে বিএনপি জনাব নাহিদ ইসলামের স্ট্যাটাসের পর কি খুব সিগনিফিক্যান্ট কিছু বলেছে দলীয়ভাবে? আমার অন্তত চোখে পড়েনি, কারো যদি চোখে পড়ে আমাকে জানাবেন। আমি একটা জায়গায় দেখেছি স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব মির্জা আব্বাস বলছেন ১/১১-তে বিএনপি সবচেয়ে বেশি সাফার করেছে, তারা কেন ১/১১-র কথা বলবে? উইচ ইজ ভেরি রাইট। কারণ জনাব নাহিদ ইসলাম যখন স্টেটাস দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে খুব কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন, তখন তিনি বিএনপিকে এটা বলে অ্যাকিউজ করার চেষ্টা করেছেন যে বিএনপি একটা ১/১১-র মতো সরকার তৈরি করতে চায়। সেটার জবাবে মির্জা আব্বাসের এই জবাবটাও খুবই সফট মনে হয়েছে আমার কাছে। কিন্তু আমরা দেখলাম এরপর জনাব নাহিদ ইসলাম থেমে থাকেননি, তিনি বিবিসি বাংলার সাথে কথা বলেছেন এবং খুবই আক্রমণাত্মক এবং বিএনপির কাছে খুবই অফেন্সিভ মনে হবে এমন একটা বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আমি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য আনতে চাই, যিনি এটা ঠিক মানে বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি তারা, কিন্তু একটা অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছেন যাতে আমরা বুঝতে পারবো এগুলো একটা সিনক্রোনাইজড। অর্থাৎ গণঅভ্যুত্থানের সামনের সারিতে যে ছাত্ররা ছিলেন, তরুণরা ছিলেন, তারা বিএনপির বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন। এখন এটা নিয়ে আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটা বলবো। আমার মূল আলোচনার জায়গা জনাব নাহিদ ইসলামের বক্তব্য, সেটা আসবো। তার আগে জনাব পাটোয়ারি কি বলেছে সেটা আমি একটু পড়তে চাই। সবাইকে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ৭২-এর সংবিধানকে মুজিববাদী একদলীয় সংবিধান আখ্যা দিয়ে তিনি বলেন, এই সংবিধান থেকে বের হয়ে বহুদলীয় সংবিধান রচনার দিকে আমাদের অগ্রসর হতে হবে। বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায়, সবাই মাঠে প্রস্তুত থাকবেন। রক্ত আমরা দিয়েছি, আরও দেব রক্ত। বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। একটা প্রোগ্রামে কথাগুলো বলছেন। এরপর উনি বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা, রাজনৈতিক লড়াই ও দীর্ঘতা এক তিতিক্ষাকে আমরা সম্মান করি, কিন্তু সেই মর্যাদা সম্মানের আসনে যদি তারা প্রতিষ্ঠিত হতে চায়, গত ৫৩ বছরে যে সেসব প্রতিষ্ঠান ধ্বংস করা, আমাদের করের টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি শক্তিগুলোর খেলাধুলা প্রতিহত করতে চাইলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন। সংবিধানের বাঘ ও বাঘিনীর ২৪-এর বাঘ ও বাঘিনীর হাত ধরেই সেই নতুন যাত্রা ও সূর্যোদয় হবে। ৭২-এর সংবিধান, মুজিববাদী একদলীয় সংবিধান, এগুলো খুবই বাজে ধরনের রেটরিক। মানে আমি যেটা এক্সপেক্ট করি, আমি বহুবার বলেছি, এই দলটা যেটা হতে যাচ্ছে, এই দলের পেছনে যারা কাজ করছেন, দল তৈরি করতে যারা কাজ করছেন, তাদের বিএনপি আওয়ামী লীগের মতো রেটরিক ব্যবহার করা উচিত হবে না। তারা তাদের ভিন্নতা দেখাতে হবে। ৭২ সংবিধানের প্রবলেম আছে। একদলীয় সংবিধান হয়েছে মুজিব যখন বাকশাল করেছে, তার আগে যে সংবিধান ছিল বা যে সংবিধান এখনো বাংলাদেশে আছে, এটা বহুদলীয় সংবিধান না, বহুদলীয় গণতন্ত্রের পক্ষে না। খুবই ক্লিশে, খুবই উদ্ভট অভিযোগ। এসব করে তারা তাদের ক্রেডিবিলিটি আসলে শুধু হারাবেন। আমি যেন পাটোয়ারিকে খেয়াল করছি, তার বক্তব্য তিনি ক্রমাগত এমনভাবে দিচ্ছেন যেটা আসলে দিনের শেষে জানি না তাদের সংগঠনের জন্য কতটা ভালো হয়, সেটা তারাই বুঝবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তাদের সংগঠনের ইমেজ নষ্ট করে। এবং রক্ত দিয়েছি তো আরও দেব রক্ত, মানে এই যে, কিন্তু আমি এই জায়গাটাই পিক করতে চেয়েছি, কিন্তু উনি একটা কঠোর হুমকি, এটাও রেটরিক, আমরা পলিটিক্সের মাঠে রেটরিক হয়, কিন্তু এখন রক্ত দেওয়ার প্রশ্ন আসছে, কারণ পরবর্তীতে খুব ক্লিয়ারলি আছে যে এটা বিএনপিকে ইন্ডিকেট করে কথা বলেছেন, আর সেই পরিস্থিতিতে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে। আমি এটাকে মেলাবো বেশ কয়েক সপ্তাহ আগে যারা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন, যেখানে একটা রক্তাক্ত লড়াইয়ের ইঙ্গিত উনি দিচ্ছিলেন। আমার ক্লিয়ার মনে আছে, কারণ ওনার স্ট্যাটাসটা নিয়ে আমি কথা বলেছিলাম। সুতরাং এই কথাগুলো রেজোনেট করছে এবং জনাব মাহফুজ আলমের সাথে জনাব পাটোয়ারির খুব ভালো সম্পর্ক আছে। এই ধরনের বক্তব্য অনেকের কাছ থেকে শুনেছি, আমি নিশ্চিত নই, হতে পারে। যাই হোক, আমরা দেখছি যে একই ধরনের বক্তব্য এখন মাঠে আনা হচ্ছে, কিন্তু এগুলো প্রত্যেকটা উস্কানির মতো শোনাবে আমাদের কাছে নিশ্চয়ই। এবার আসি জনাব নাহিদ ইসলামের বক্তব্যে। তিনি গতকাল বিবিসি বাংলার সাথে কথা বলেছেন এবং বিএনপির সেই বক্তব্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন সেটা। নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। আমি গতকাল জনাব আরাফাতের একটা বক্তব্য ধরে বলেছিলাম যে এই জিনিসটাকে এইভাবে ব্যবহার করা হতে পারে এবং আরাফাত সাহেব এটা পরিকল্পিতভাবে করছেন। খুবই দুঃখজনক যে এই টোপে, আমি যে টোপ বলছি, টোপে জনাব নাহিদ পা দিয়েছেন। বিবিসি বাংলাকে তিনি বলছেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। তারপর তিনি এভাবে বলছেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত কিন্তু সে স্ট্যাটাস দিচ্ছে সেটা যে এটা অবৈধ অনির্বাচিত সরকার, এটা নিরপেক্ষ সরকার লাগবে, আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখেছি, এটা কিন্তু সন্দেহের তৈরি করে। অনির্বাচিত অসাংবিধানিক সরকার হিসাবে উল্লেখ করে সরকারের অধীনে নির্বাচন হবে না, পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা যেহেতু বলছে, তখন জনাব নাহিদ বলছেন, আমি মনে করি না যে এটা তারা মানে বিএনপি উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। আমি স্পষ্টভাবে জনাব নাহিদকে একটা কথা বলতে চাই, এই সরকারকে বিএনপি কি অবৈধ বলেছে? এই সরকারকে প্রথম দিন থেকে অবৈধ বলছে, আমি নামটা বলি, জনাব ফরহাদ মজহার স্পষ্টভাবে প্রতিদিন বলছেন, এখনো বলছেন বাংলাদেশের এই সরকার অবৈধ। এই ন্যারেটিভ ভারতে গেছে জনাব ফরহাদ মজহারের কারণে।
উনি প্রথম থেকেই সেই পদত্যাগ করেছেন কিনা এবং সংবিধানের 106 অনুযায়ী রেফারেন্স নেওয়া যথেষ্ট না, এইসব বলে 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 প্রতিনিয়ত কথা বলেছেন যে এই সরকারের বৈধতা নেই, এটার জন্য একটা বিপ্লবী সরকার করতে হবে, সবকিছু স্থগিত করতে হবে। প্রথম দিন থেকে কোনো টু শব্দ তারা করেছেন। এবং আমি আবারও বলছি, এই প্রকল্প জনাব ফরহাদ মজহারের, আমি ফরহাদ মজহারকে নিয়ে কথা বলবো, আমি বহুদিন বলেছি, আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছি, একজন খুবই বিখ্যাত পাবলিক ইন্টেলেকচুয়াল, আমি ওনার রিসেন্ট অবস্থান সবকিছু যোগ করে কথা বলবো। বলেছেন, বলেননি? বিএনপি কি এই সরকারকে একবার অবৈধ বলেছে? একবার বলেনি। বিএনপি যেটা বলেছে, আমি জাস্ট অ্যানালিস্ট হিসেবে যদি দেখি বাইরে থেকে, বিএনপি এই সরকারের নিরপেক্ষ যদি থাকে নির্বাচনের সময়, এই সরকারকে এন্ডোর্স করেছে, বৈধ বলেছে, এই সরকারকে রাখতে চায় শুধুমাত্র যারা রাজনৈতিক দল করবেন। আমি রিপিট করি, আমি যত বুঝি, ছাত্ররা যদি, যারা নাই বলছেন উনি রাজনৈতিক দলে যোগ দিলে অবশ্যই বেরিয়ে আসবেন, ফাইন, এটা তো করবেনই, এটা আসিফ মাহমুদও বলেছেন। কিন্তু তার আগে একটু বলেই রাখি, যেন আসিফ মাহমুদ হেলিকপ্টার ভাড়া করে কম্বল বিতরণ করতে গিয়েছিলেন। মানে ওনাকে কম্বল দেওয়ার শোডাউন বা মন্ত্রীকে কম্বল দিতে হবে কেন? পলিটিক্যাল সরকারগুলো পলিটিক্সের কারণে করে, কারণ ওই কম্বল দেওয়ার সাথে তার রাজনীতি জড়িত আছে। যেন আসিফ মাহমুদকে কম্বলের এই শোডাউন করতে হয়েছিল কেন? ওনার হেলিকপ্টার চড়া নিয়ে অনেক কথা হয়েছে, ওই তর্কে যাচ্ছি না, উনি বলেছেন কম সময়ের মধ্যে দিতে পারে, কিন্তু ওনাকে কম্বল দিতে হবে কেন? গরিবের কাছে, শীতার্তদের কাছে কম্বল পৌঁছানো হলো কারণ, উদ্দেশ্য সেটা, এটা করে কেন করতে হয়? ক্ষমতা চেয়ারের মধ্যে কোথাও একটা কিছু আছে যে অন্য সবাইকে বোকা মনে হয়। যাই হোক, যে কথাটা বলছিলাম, তারা দলে, মানে তারা তাদের পদে থাকা, মানে তারা দলে যোগ না দিলেও, নির্বাচন না করলেও এই পদে থাকা তো প্রশ্ন তৈরি করতে পারে। কারণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে। আমি গতকালই বলেছি যে জনাব নাহিদের স্টেটাসকে নিয়ে অন্য যে সংগঠনগুলো রাজনৈতিক দল তৈরি করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, প্রত্যেককে তো প্রমাণ হয়ে গেল তারা ভেরি মাচ অ্যালাইন্ড। সুতরাং ওনারা যখন ক্ষমতায় থাকবেন, এটা নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, এই কথাটাই বিএনপির পক্ষ থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি তো তাই বুঝেছি। সুতরাং তারা নির্বাচন করুক না করুক, দলে যোগ দিক না দিক, নির্বাচনের আগের একটা সময় তারা দায়িত্বে থাকা, ক্ষমতায় থাকা উচিত হবে না বলে তারা মনে করছেন, আমি তাই বুঝতে পেরেছি। এবং আমার কাছেও এটা একটা ভ্যালিড দাবি বলে মনে হয়। এখন এই দাবি বিএনপি করেছে বলেই সেটা শুনতে হবে আমি তাও বলছি না। তারা তাদের অবস্থান জানাবেন, তারা তাদের আলোচনা করবেন, ফাইন। এবং জাস্ট ব্যাপারটা হচ্ছে জিনিসটা ঠিকঠাক মতো হয়। আমি বারবার বলার চেষ্টা করছি, আমরা কোনো পক্ষের শত্রু না। তাদের যদি সমস্যা মনে হয়, ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা দেশের বাইরে আছেন, তিনি আসবেন, তিনি এসে ক্যাবিনেটে এসে কিছু কথাবার্তা হয়ে সামষ্টিকভাবে তারা একটা সিদ্ধান্ত নেবেন, জানাবেন। কিন্তু না, ছাত্র উপদেষ্টা জনাব নাহিদ, আসিফ মাহমুদ কথা বলেছেন, জনাব নাহিদ কথা বলেছেন, স্ট্যাটাস শুধু না, উনি এরপর এসে বিবিসির সাথে এমন কথা বললেন, সফটলি বলেছেন, কিন্তু আওয়ামী লীগের টোন পাওয়া যাচ্ছে। এই অভিযোগটা কিন্তু আমি মনে করি আমাদের দলগুলোর পারস্পরিক সম্পর্কের মধ্যে, সরকারের সাথে দলের সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি করতেই পারে। একটা মজার ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন, এই মর্মে একটা চিঠি বেশ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এখন এটা নিয়ে বেশ অনেকে হাস্যরস করছে, বলাবলি করছে, ফিসফাস করছে। কিন্তু এটাকে সত্য ধরে নিয়ে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা যা ঘটনা ঘটালো, একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটালো। মানে এত বেকুব হইতে পারে, মানে খুশির ঠেলায় তারা রীতিমতো শোডাউন করলো, আনন্দ মিছিল করলো। তারপরে যার পরিণতি, পুলিশ এসে হানা দিল এবং কয়েকজনকে অ্যারেস্ট করে এখন তারা মোটামুটি ফ্রি করে। এই হচ্ছে গুজব। আচ্ছা, গুজবটা বলি আপনাদেরকে। গুজবটা হচ্ছে এই, বরাবর মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয়ে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, সেটা বলা হচ্ছে। আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে 5ই আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এই সমস্ত আরো 3টা প্যারা আছে, আমি সেগুলি আর পড়লাম না। তার মধ্যে একটা বলা হচ্ছে যে গত 1 মাসের অধিক সময় আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এই কঠিন সময় আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। বিনীত মোহাম্মদ ইউনূস, তার স্বাক্ষর। এর মধ্যে দেখেন কয়েকজন উপদেষ্টাকে প্রতিদিন পদত্যাগ করানো হচ্ছে এবং তারা দেখা যাচ্ছে আবার সকালবেলায় অফিস করছে। মানে পদত্যাগ করে কখন পদত্যাগ করে দেশের বাইরে চলে যাচ্ছে, আবার কখন এসে জয়েন করতেছে, এর কোনো ইয়াত্তা নেই। এবং আওয়ামী লীগ ঘরানার খুব দায়িত্বশীল কয়েকজন, বিশেষ করে সাবেক ছাত্রলীগ, বর্তমান ছাত্রলীগের নেতারাই এগুলি গুজবগুলি ছড়াচ্ছে। ঘটনার জের ধরে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে যুবলীগের শোডাউন, আটক 2। কি হয়েছে, সেই চাটখিলে, নোয়াখালী চাটখিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ এবং পালিয়ে যাওয়ার গুজব শুনে শোডাউন করায় 2 যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হবে। এর আগে গত শুক্রবার রাত 8টার দিকে উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমিদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল। একই গ্রামের আরেকজন হচ্ছে, তার নাম হচ্ছে লিটন। আটকদের মধ্যে রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। পুলিশ এবং স্থানীয়রা জানাচ্ছে, ফেসবুকের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যায় দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের নেতাকর্মীরা। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন ফিরোজউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের 25-30 জন নেতা কর্মীর শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মামলা নেওয়া হচ্ছে জানিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এই হচ্ছে বেকুব। এই মানে ফেসবুকের অনেক রকম গুজব নিয়ে আমরা হাসাহাসি করি, কিন্তু এটা কেউ বিশ্বাস করে, ওই বিশ্বাসের উপর ভিত্তি করে আবার আনন্দ মিছিল করে, শোডাউন করে, এটা মানে অবিশ্বাস্য ঘটনা। সেই ঘটনা ঘটে, তার মানে এরা অস্থির হয়ে গেছে এই মানে 5-6 মাসেই, মানে অস্থির হয়ে গেছে যে কখন ইউনূস যাবে, এবং মনে হচ্ছে যেন ইউনূস গেলেই তারা ক্ষমতায় চলে আসবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।